হোয়াট দে অ্যাচিভড। কে অ্যাচিভ করলো? আমেরিকা। হুম। আমেরিকা কাজ করলো ঘোড়ার ডিম। রাশিয়া ইরানকে বলে দিয়েছে যে যুদ্ধ যদি লিঙ্গারও করে, তোমরা কিন্তু ভয় পাইও না। আমাদের কাছে যে শাহেদ ড্রোন আছে, এগুলা ড্রোন আমরা সাপ্লাই দিতে থাকবো, আর আমাদের ড্রোনের ফ্যাক্টরি এত রিচ রাশিয়ার, যেটা কমবে না। ইরান যেন ইসরায়েল এবং আমেরিকার উপরে, অন্যান্য দেশের উপরে যে টোল প্রয়োগ করে, এটার জন্য 20 গুণ করে। আমেরিকা এবং ইসরায়েলের উপরে স্পেশালি আলাদা, যে তোমাদের দিতে হলে অন্যান্য যে কোনো দেশের চেয়ে 20 গুণ টোল দিতে হবে। আফগান যুদ্ধ যখন চলে, তখন ওইখানে লিড দিচ্ছেন ব্রিটিশ সেনা প্রধান, ব্রিটিশ সেনাবাহিনীকে লিড দিচ্ছিলেন আফগানিস্তানে লেফটেন্যান্ট আমি পাশাপাশি জেনারেল আরেকটা প্রশ্ন নিক করি, না হলে বোল্টন। আমি ভুলে যেতে পারি আপনাকে, আপনি দয়া করে সেটাও ইনক্লুড করবেন। ইরান কিন্তু গতকালকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও কিন্তু আহ, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আহ্বান করেছেন যে আমরা সৌদি আরবকে ভ্রাতৃত্বপূর্ণ দেশে হিসেবে দেখি। সুতরাং সৌদি আরবের কাছে তিনি অনুরোধ করেছেন, এটাই হলো একটা চমৎকার সময় যে এই মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে আহ, আহ, ইয়ে রয়েছে, দখল রয়েছে, সেটিকে মুক্ত করবার জন্য। এই আহ্বানে কি সাড়া দিবে বলে কি মনে করেন কিনা সৌদি আরব? এই প্রশ্নটাতে আমি আগে যাচ্ছি, এটা করবে না। হুম। মানে আপনি আরব রাষ্ট্রগুলোকে আমার চেয়ে কম জানেন না, আর অনেক ভালো জানেন, কারণ আপনি একটা পশ্চিমা দেশে বসবাস করেন। সেখান থেকে হুম। এই মিডল ইস্টকে অবজার্ভ করা আমাদের চেয়ে, দেশের চেয়েও আরো সুবিধা। আপনার কাছে পরিচ্ছন্ন ধারণা আছে, কারণ এইটা মানবে না। তার কারণ কি জানেন? আপনি যত কথাই বলেন না কেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু ইরানকে অপরাজেয় শক্তি হিসেবে দেখতে চায় না। কারণ আপনি তো জানেন, শাহিন ভাই এখানে বলেছেন, মেজর শাহিন, ইরানিদের একটা জাতিগত বৈশিষ্ট্য আছে, তারা অন্যায়ের প্রতিবাদ করে। এবং ইরান মনে করে মধ্যপ্রাচ্যে যে এই যে পারিবারিক শাসন চলছে, কোনো গণতন্ত্র নয়, রাজতন্ত্র, এইটা এক ধরনের অন্যায়। এবং এই অন্যায়কে ইরান মানবে না। ইরানি জনগণও সমর্থন করে না, ইরানের সরকারও সমর্থন করে না। এবং শাহের বিরুদ্ধে এই যে বিপ্লবটা হয়েছিল, এটার একটা অন্যতম বিষয়ই ছিল কিন্তু যে শাহের শাসনটাকে অন্যায়ের শাসন মনে করত, এবং শাহকে মনে করতো যে আপনার ইয়ে, মানে আমেরিকার পুতুল। তাই কিন্তু ইরানিরা শাহকে সরিয়েছে, এটা কিন্তু কিন্তু বুঝতে ইরানেও হবে। কি গণতন্ত্র আছে বলে মনে করেন? ইরান নিজেরাও তো গণতন্ত্র প্র্যাকটিস করে। না, মনে ইরানের করি না। যেটা আছে, ইরানে কি, না, ইরানকে তো আপনার ইরানের যে বর্তমান সরকার, এটাকে ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট বলা যায় না। তাদের পার্লামেন্ট আছে, তাদের ইলেকট্রাল সিস্টেম আছে। আপনি কি সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, তাদের কি আছে এরকম ইলেকট্রাল সিস্টেম? তাদের কি ইলেকশনে দাঁড়াতে হয়? কিন্তু আয়াতুল্লাহ ইরানে আছে। আয়াতুল্লাহ সুতরাং আয়াতুল্লাহ বিষয়টা তো মানে এখন ইরান, কনফিউজ আর কি। হুম। হ্যাঁ, না, ইরান এদের চেয়ে অনেক বেশি ডেমোক্রেটিক। তো সেই জন্য আপনি যেটা বললেন না, এটা সৌদির বাদশাহ, আহ বাদশাহ তো না, প্রিন্স, ক্রাউন হুম। প্রিন্স সালমান, মোহাম্মদ বিন সালমান কখনো এটা স্বীকার করবে না। কারণ সে জানে যে এই ধরনের কোন প্রস্তাবের শিকার হয় মানে এই যে আমিরি শাসনের যত দেশগুলো আছে মধ্যপ্রাচ্যের, সবগুলো দেশ থেকে পারিবারিক শাসনের অবসান ঘটবে। এবং তারা হইলো মানে গোষ্ঠী স্বার্থের মানুষ। কারণ গোষ্ঠী স্বার্থ জিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েল, বিশেষ করে আমেরিকা। ইসরায়েল তো আমেরিকারই বা ব্রিটেনের প্রোডাক্ট। তো সুতরাং এটা না, মানে এগুলো মানবে না, এগুলো দিয়ে কোনো কাজও হবে না। আমি এই সূত্রে আরেকটা কথা আপনাকে বলি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ধরেন পাকিস্তানকে ধরছে ইরান বলছে, এবং আমেরিকাও বলছে পাকিস্তানকে। আমেরিকা এবং ইরানের দুটো দেশেরই দেখলাম যে পাকিস্তানের উপরে ট্রাস্ট আছে। কিন্তু আমার যেটা মনে হয়, অ্যাকচুয়ালি এই জায়গায় ডিপ্লোম্যাটিক এন্ডিএভার করে এই টেনশন এসকালেশনটাকে ডিএসকালেটিং অবস্থায় নিয়ে যেতে হলে আমার মনে হয় না এশিয়ার কূটনীতিতে এটা কোলাবে। আমার মনে হয় ইট ইজ দ্য টাইম ফর দ্য ন্যাটো স্টেটস এন্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু কাম ফরওয়ার্ড টু সলভিং দিস প্রবলেম। আমি মনে করি ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিপ্লোমেসিটা হবে, সেটা একটা বেশি প্রভাব বিস্তার করবে আপনার আমেরিকার উপরে এবং ইসরায়েলের উপরে। যেটা পাকিস্তান, টার্কি বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, তারা এটা, মিশর বলেন, আমার মনে হয় চারটা রাষ্ট্রের কোনোটারই এটা নাই। আমি মনে করি ওয়েস্টার্ন পাওয়ারের ডিপ্লোমেসি এখানে বেশি ইফেক্টিভ হবে। আর আরেকটা জিনিস বলেন যে যুদ্ধ জয়ের কথা বলছে, আর ডোনাল্ড ট্রাম্প যে বলছে কালকে যুদ্ধ জয় হয়ে যাবে, পরশুদিন যুদ্ধ জয় হয়ে যাবে, আমি কিন্তু এগুলো বলছি না, আমার বক্তব্য না এটা। যখন আফগানিস্তানে যখন আপনার আমেরিকা যখন অকুপেশনে যায় ব্রিটিশ সৈন্যদের নিয়ে, তো ব্রিটিশ সৈন্যদের ওইখানে কমান্ড করছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিক বোল্টন। তিনি কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা কি বলে, আমরা 30, 35, 40 হাজার সৈন্য নিয়ে
আফগানিস্তানের একটা প্রভিন্সকে কন্ট্রোল করতে পারলাম না পুরোপুরি। আর ইরান হলো প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল দেশ। সেই দেশটা এবং 9 কোটি মানুষ বসবাস করে, সেইখানে 10, 20, 15, 50 হাজার ট্রুপস দিয়ে আমেরিকা কি করে আশা করে? এটা তো ফানি। তো সেটা কিন্তু আমাদের কথা না, এটা পশ্চিমা দেশের অর্থাৎ ব্রিটেনের একজন একদম ক্যারিয়ার একজন মিলিটারি হাই লেভেলের অফিসার, লেফটেন্যান্ট জেনারেল পদের অফিসার, মানে 3 স্টার জেনারেল কিন্তু এই মন্তব্যটা করেছেন। সুতরাং এটা এইভাবে যে আমরা বললে কিন্তু হবে না। আর বিমানের মানে আমেরিকার সবচেয়ে বড় গর্ব হলো তাদের এয়ার স্ট্রাইকিং পাওয়ার। তো এয়ার স্ট্রাইকিং পাওয়ার হলে তো 5টা রিফুয়েলিং এয়ারক্রাফট তো ফেলে দিছে। মানে ইরান তো আপনার মিসাইল আক্রমণ করে এগুলোকে ভূপাতিত করেছে। 5টা রিফুয়েলিং, যেগুলোকে ফিউলিং করে উপরে, মানে যারা ফাইট করতে যায় যে বিমানগুলো এগুলোর তেল দেয়, তো 5টা ফেলে দিচ্ছে। তারপরে আমি যেটা বললাম E3 সেন্ট্রি, এটা তো মারাত্মক বিমান, সেটাকে ফেলে দিচ্ছে। তাইলে আপনাকে বুঝতে হবে যে এয়ার স্ট্রাইকিং করে আমার মনে হয় না যে স্ট্রং এয়ার ডিফেন্স এন্ড এয়ার striking capability of the United States will create any sort of considerable impact in Iran to subdue and subjugate Iran in the battle. এটা পারবে না। সুতরাং ওইটাই হবে। শাহিন ভাই এখানে আরেকটা কথা বলেছেন, আসলে আমার মনে হয় যে ইউরোপিয়ান পাওয়ারকে অর্থাৎ ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নকে ডোনাল্ড ট্রাম্প একটা রিকোয়েস্ট করতে পারে যে ভাই যা হওয়ার হয়েছে, তোমরা হরমুজের ব্যাপারে নেগোশিয়েট করো, তোমরা নেগোশিয়েট করে দেখো আমাদের ব্যবস্থাটাও দেখো, আমরাও যাতে শিপ এখান থেকে চলাচল করতে পারি। তবে ইরানিয়ান গভর্নমেন্ট ইজ ডিপলি কমিটেড এন্ড ডিটারমিন্ড যে তারা এবার টোল নিবে। টোলের বাইরে তারা একটা কাজও করবে না, কারণ টোলটা তারা আদায় করে নেবে। এই জন্য এই যুদ্ধ ইরান করে নাই, এই যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। সুতরাং যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা টোল ধার্যের মাধ্যমে এটা আদায় করে নেবে। এবং আমি মনে করি স্পেশালি যদি মিটমাটও হয়ে যায় যুদ্ধ, সম্ভাবনা নাকি আছে, যেটা একজন পাঠান ভাই আমাকে বলেছেন এই ব্যাপারে। পাঠান ভাই কোট করে বলেছেন যে আগামী সোমবারে একটা রেজাল্ট আসতে পারে। যদি আমি ওই কথাই থাকি, তাইলে আমাকে ধরতে হবে যে এটা আসলে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে একটা অ্যাব্রাপ্ট ডিক্লারেশন দিয়ে দিতে পারে। কারণ এই পর্যন্ত আমেরিকা কোনো মিলিটারি সুপিরিয়রিটি অর্জন করতে পারে নাই ইরানের উপরে, তো সেটা এই জায়গায় আসতে পারে। তো ওই টোলটা আমি একটা বলবো যে ইরান যেন ইসরায়েল এবং আমেরিকার উপরে অন্যান্য দেশের উপরে যে টোল প্রয়োগ করে এটার জন্য 20 গুণ করে আমেরিকা এবং ইসরায়েলের উপরে স্পেশালি আলাদা, যে তোমাদের দিতে হলে অন্যান্য যে কোনো দেশের চেয়ে 20 গুণ টোল দিতে হবে। আসলে ব্যাপারটা তো তা না, ব্যাপার কিন্তু 192 বিলিয়ন ডলার প্রায় অলরেডি এটার কস্ট নির্ধারণ করা হয়েছে। 192 ডলার। হ্যাঁ, হ্যাঁ চিন্তা করেন 100 গ্রাম। হ্যাঁ তা তো হবেই। আরেকটা একশো জিনিস আপনাকে বিরানব্বই বলি, বিলিয়ন ডলার রাশিয়া এবং চায়না একটা সিদ্ধান্তে পৌঁছেছে। সিদ্ধান্তটা খুবই চমৎকার। রাশিয়ার পুতিন কিন্তু খুব স্ট্র্যাটেজিক লোক, যুদ্ধেও স্ট্র্যাটেজিক। সেটা করেছে কি যে রাশিয়া ইরানকে বলে দিয়েছে যে যুদ্ধ যদি লিঙ্গারও করে তোমরা কিন্তু ভয় পাইও না, আমাদের কাছে যে শাহেদ ড্রোন আছে এগুলা ড্রোন আমরা সাপ্লাই দিতে থাকবো, আর আমাদের ড্রোনের ফ্যাক্টরি এত রিচ রাশিয়ার যে এটা কমবে না। সুতরাং আমেরিকা আমার যদি বড় প্রশ্ন দুইটাই রয়ে গেল, যদি তাই হয় অধ্যাপক ফারুক হোসেন, হোয়াট দ্য আমেরিকা গোয়িং ব্যাক উইথ? ইয়েস, আমেরিকার কিন্তু আর উপায় থাকবে না, আমেরিকা উইল টেক ব্যাক, নো ডাউট অ্যাবাউট ইট। বাট হোয়াট, তাইলে আমেরিকা উইথ যদি হোয়াট, আমেরিকা উইথ যদি টেক হোয়াট, ব্যাক করে, হোয়াট দে অ্যাচিভড? কে অ্যাচিভ করলো? আমেরিকা। হুম। আমেরিকা কাজ করলো ঘোড়ার ডিম, অ্যাচিভমেন্টই হলো না, কতগুলো লোক মারলো। আমেরিকার কিছু ওয়ার এলিমেন্টস প্লেন সহ মিসাইল সহ এগুলো ডেস্ট্রয়েড হইলো, ইরানের নিরীহ লোককে হত্যা করলো। এবং ডোনাল্ড ট্রাম্পের নাম কিন্তু ইতিহাসে নিরীহ মানুষ হত্যাকারী হিসাবে যুক্ত হলো। পৃথিবীতে একজন লোকই এই একবিংশ শতাব্দীতে নিরপরাধ নিরীহ মানুষের হত্যাকারী হিসেবে বিবেচিত আছে, সে হলো নেতানিয়াহু। এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ট্রায়ালও আছে, আপনারা জানেন রায়ও আছে, তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। এবং আরেকজন লোক যুক্ত হলো, তার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এবং একজন আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনি লিখে রাখেন যে তার ক্ষমতা থেকে যাওয়ার পরে তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেস ফাইল হবে, এটা হলো জেনোসাইডার হিসাবে, মানে নরহত্যাকারী হিসাবে তার বিরুদ্ধে মামলা হবে। একজন আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন মানে আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসাবে তাকে আসামি করে বা তাকে অ্যাকিউজ করে যখন মামলা দায়ের হবে, আমেরিকা রাষ্ট্রটির ভাবমূর্তি কোথায় যাবে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগুলো একবারও ভাবে নাই। ডোনাল্ড ট্রাম্পের ভাবা উচিত ছিল আমি আমেরিকার রাষ্ট্রপতি, আমার ভাবমূর্তি আমার ইমেজের উপরে আমার দেশের ইমেজ নির্ভর করছে।
But this man is a lunatic man. He does not care for this at all. Thank you very much. থ্যাংক আমাকে ইউ সো তাইলে মাচ একটু অধ্যাপক বিদায় ফরাজ হোসেন। দিতে হবে। গতকালকে আপনি একটি চমৎকার কমেন্ট করেছিলেন, সেটি আমার ভালো লেগেছে। আমি আমার ভিডিওতে, আমার ব্যক্তিগত ভিডিওতে আপনার নাম রেফারেন্স করে এই কথাটি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ ইরান। আপনি গতকালকে বলেছিলেন যে ইরান এই পর্যন্ত এই পশ্চিমা দুটি যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলির সাথে যুদ্ধ করে যে এখনো পর্যন্ত টিকে আছে, এটাই হলো সবচেয়ে বড় বিজয় যুক্তরাষ্ট্র ইরানের। Exactly. চমৎকার বলেছেন। সুতরাং ইরানের অ্যাচিভমেন্ট নিয়ে আমি আর নতুন কোনো প্রশ্ন করতে চাই এটা না। achievement না, এটাই হবে ইরানের victory. Not only achievement, it's the victory of Iran. ভিক্টরি, Thank you. এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জনাব অধ্যাপক ফরাজ হোসেন।